প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটি 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন প্রণয়নের আশা আইন উপদেষ্টার। শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা ট্রাইব্যুনালের। হাজির না হলে অনুপস্থিতিতেই হবে বিচার। লন্ডন বৈঠকের পর দেশে অস্থিরতা কমেছে বলে মঈন খান। দ্রুততম সময়ে গণতন্ত্রের উত্তরণ চায় মানুষ, মন্তব্য আমির খসরু। এবার ঈদ যাত্রায় 379 দুর্ঘটনায় প্রাণ গেছে 390 জনের, আহত 1182। দুর্ঘটনা শীর্ষে বেপরোয়া মোটরসাইকেল। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে জ্বলছে ইসরায়েল, প্রয়োজনে ইরানের পক্ষে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের রাতে চেলসি বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এফসি। জয়ের জন্য লড়বে স্বাগতিকরা। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। বিস্তারিত। 1 মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন ও স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদে গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। 1 যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পাওয়া মাত্রই আপনাদের দেখাবো। পরবর্তী সংবাদ। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কার্যক্রম। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। বাকি 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার নতুন আঙ্গিকে পুনঃপ্রবর্তন করেছিল, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তারেক রহমান এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন। সেখানে 1975 সালে 16 জুনকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তৎকালীন শাসক গোষ্ঠীর সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত 4টি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত মানুষ দ্রুততম সময়ে দেশে গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সংস্কার ও বিচার কাজের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট দীর্ঘ সময়।
সোমবার বেলা 11টায় যুক্তরাজ্য থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সফল হয়েছে দাবি করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচন, সে প্রত্যাশা পূরণ হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে পুরো দেশ নির্বাচনের পথে হাঁটবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি। সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেসব বিষয়ে সংস্কার করে বাকি সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া নির্বাচনের পরেও তা চলতে থাকবে। বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে বিশেষ করে রোজার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। দর্শক, সম্প্রতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদ জব্দ এবং যুক্তরাজ্যে অবস্থিত দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এনসি এর সাথে দুদকের চেয়ারম্যান বৈঠকের বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানে এই সাইফুজ্জামান জাভেদের বিভিন্ন জায়গায় আরো কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই আমরা আশা করি সেখানেও সুফল পাব। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা MLAR, এটা আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি। তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক IACCC যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে এনসি আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। গভর্নর নিজে লন্ডনে এসেছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করবো এবং তারপর আনতে পারবো কিনা এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরে আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। আমাদের এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, আমরা যখন লন্ডনে সেই সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল UK এবং স্পটলাইট অন কারাপশন এই তিনটা সংস্থা মানে সমন্বিতভাবে ব্রিটিশ সরকারকে অনুরোধ করে যাতে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ আমরা ফেরত নিয়ে আসতে পারি। এখন আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করলেন, এই যে জাভেদের সঙ্গে যে তথ্যটা আপনারা জব্দ করেছেন এটা কি দুদকের যে তথ্য অনুযায়ী? আমাদের দুই রকম। প্রথমত আমরা কাজ করি, আমরা BFIU একসাথে কাজ করি। যে কাজে শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা যেটা হবার সেটা দুদক থেকেই হয়। সে কাজেই আপনি বলতে পারেন যে শেষ পর্যন্ত টাকা আদায় হবে কি হবে না এই কাজটুকু দুদকেরই করতে হবে। জি, আচ্ছা, আরেকটা বাকিদেরগুলি আমরা আগাচ্ছি। আজকে আমরা আরো কয়েকটা, একজন জাভেদের একজন ভাই আছেন তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সোবান সাহেবের দুই ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুইজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরো একজন মিস্টার ইমাম,
আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো। দর্শক, এতক্ষণ দুদক চেয়ারম্যান কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে ব্যবসা, বাণিজ্য ও শিক্ষার মান উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। তিনি আরও বলেন, জবাবদিহিতা না থাকায় সরকার স্বৈরাচার হয়ে ওঠে, তাই জবাবদিহিতা বাড়াতে হবে। এই সময় প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বানও জানান মঈন খান। আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায়, এই কথাটিও আলোচনা এসেছে। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা। এবারে ঈদ উল আজহায় সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। এবারের 14 দিনের ঈদযাত্রায় 379টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হন। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। ঈদ বা যে কোনো উৎসবে সড়ক মহাসড়কে বেড়ে যায় যানবাহনের চাপ, বাড়ে দুর্ঘটনা। ব্যতিক্রম হয়নি এবারের ঈদ উল আজহাতেও। এবার ঈদযাত্রায় 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনা ঘটেছে, যার 379টি সড়কে। এসব দুর্ঘটনায় সড়কে 390 জন সহ মোট প্রাণহানি ঘটেছে 427 জনের, আর আহত হয় 1194 জন। যাত্রী কল্যাণ সমিতির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এবার বিগত ঈদ উল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.65%। 2024 সালের ঈদ উল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। বিগত ঈদ উল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। সড়কে দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। দুর্ঘটনা বৃদ্ধির জন্য একসঙ্গে ছুটি হওয়া, মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশার অবাধ চলাচল সহ 9টি কারণ তুলে ধরে সংগঠনটি। সড়ক মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় এবং হঠাৎ ফিডার রোড থেকে ছোট যানবাহন উঠে আসায় এসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ সহ 12টি সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া ও কক্সবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। কুষ্টিয়ার বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। সোমবার সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সহপাঠীরা জানান, রাশেদ কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে যাওয়ার পথে বৃত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা, ছেলে সহ 3 জন নিহত হয়েছে। সোমবার সকাল 9টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটির ঘাটা রাস্তার পাশে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হন আরও 10 জন। পরে আহতদের বাস কেটে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। থেকে আসছিল গাড়িগুলো? উনি হচ্ছে একজন ব্যবসায়ী, কাপড়ের দোকান আছে আবিব বস্ত্র বিতান, উনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ওনার ছেলে
চট্টগ্রাম আপনার ইয়াতে এতিমখানায় হাবেসখানায় লেখাপড়া করে। 1 মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন ও স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। 1 যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 যুগ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সফরের চেষ্টা করছিল সংস্থাটি। সফরের প্রথম দিন সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং আনা লোরেল ডেলগাদিলো পেরেজ। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত বিচার। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। এর অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন করবে সরকার। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানিয়েছে তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। সরকারকে নানা পরামর্শ দিয়েছে জাতিসংঘ প্রতিনিধি দল। আইন উপদেষ্টা বলেন, এখনো নিখোঁজদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে তারা। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বিস্ফোরক দ্রব্যের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ 9 জন। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর রায় ঘোষণা করেন। রায় পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিযোগে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ। মামলার এজাহারে বলা হয়, 2013 সালে হরতালের সময় সূত্রাপুর থানাধীন লেগুনা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপে 5 জন দগ্ধ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও অ্যানি সহ 10 জনকে আসামি করা হয়। খালাস পেয়ে অ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনো মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে যাচ্ছে। হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করতে সরকারের কমিশন করা উচিত ছিল বলেও মন্তব্য তার। আমরা এখনো আশা করছি যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ অনেক নেতা কর্মী আছেন, আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আছি সবাই মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার। আমার থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত সেই সিরিজ আকারে যে প্রতিটি গাড়ি পোড়ার মামলা, আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আজকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। সোমবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফের গণজমায়েত হন কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গেল 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। 24 মে থেকে কর্মকর্তা কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিল। তারাই অধ্যাদেশটি নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করেছেন। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। জেলায় এখন কেমন আবহাওয়া বিরাজ করছে?
লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র গরমের পর অর্থাৎ এই যে মৃদু তাপপ্রবাহ কয়েকদিন ধরে চলমান রয়েছে এবং এই তাপপ্রবাহের পরে কিন্তু আজকে সকালে কিছুটা স্বস্তির বৃষ্টি হয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে স্বস্তির বৃষ্টি আসলে এই লালমনিরহাটের মাটিতে ঝরলো এবং এই স্বস্তির বৃষ্টি থাকার কারণে যে সাধারণ মানুষজন রয়েছে গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে। তবে এই বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু আবারও এই ভ্যাপসা গরম উপলব্ধি করা যাচ্ছে এবং এই ভ্যাপসা গরম থাকার কারণেও কিন্তু যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষজন প্রখর রোদে মাঠে কাজ করত তারা কিন্তু অন্তত এই গরমকে সহ্য করে হলেও কাজ করছে। তবে প্রখর রোদ যখন থাকে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে যায় এবং এই গত কয়েকদিনের বৃষ্টিহীন লালমনিরহাট, তীব্র রোদ এবং তীব্র গরমের মৃদু তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতেও আমরা খবরে দেখেছিলাম সেখানে কিন্তু এই পানিবাহিত যে রোগ ব্যাধি রয়েছে বিশেষ করে তীব্র গরমের কারণে ডায়রিয়া কিন্তু বেশি রোগী আসলে হাসপাতালে ভিড় করছেন এবং আউটডোরেও কিন্তু সাধারণত শিশুদের ডায়রিয়া খুব লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এই এলাকায় লালমনিরহাটে বৃষ্টি হলো এবং এই বৃষ্টিতে ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা এই এলাকার কৃষকরা কিন্তু উচ্ছ্বাসিতভাবে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিল। এখন বৃষ্টি থেমে গেলেও তারা কিন্তু এই খেলাটি অব্যাহত রেখেছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে গত কয়েকদিন পরেই আজকে লালমনিরহাটে সকালে স্বস্তির বৃষ্টি হয়েছে এবং তারপরে আবারও রোদ এবং কিছুক্ষণ আগেও কিন্তু স্বস্তির বৃষ্টি হলো এবং তবুও কিন্তু ভ্যাপসা গরম থেকে একেবারে স্বস্তি মিলছে না এই লালমনিরহাটবাসীর। তবে প্রখর রোদ যখন থাকে তখন কিন্তু সাধারণ মানুষজন রোদ থেকে বাঁচতে কিন্তু এই ছায়াযুক্ত স্থানে গাছের নিচে তারা অবস্থান নিয়ে থাকে এবং এই গরম কিন্তু আগামী আরো এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আজকে বিকেলের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে লালমনিরহাটের আবহাওয়া অধিদপ্তর। এই ছিল লালমনিরহাট থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। দর্শক, লালমনিরহাটের আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার সহ ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। রাজশাহীতে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। রোববার ৩১ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে 9 জনের করোনা পজিটিভ। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 51 জন। তারা হাসপাতালে ভর্তি না হলেও নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাচ্চাদের এবং যারা বয়স্ক মানুষ এবং যাদের কোনো কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে বা ইমিউনোসাপ্রেশন থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা আগেও হয়েছে, এখনও হবে। ময়মনসিংহে গেল 6 দিনে 49 জনের করোনা পরীক্ষায় 7 জনের পজিটিভ ফলাফল আসে। এর মধ্যে 4 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 2 জনকে হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে ভর্তি করা হয়। আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে, সব কিছু অ্যাভেলেবল আছে। আমাদের যে ইমার্জেন্সি আছে এখানে আমাদের একটা ফ্লো কর্নারও আছে। যদি কারো মনে হয় যে না সে সংক্রমিত হইতে পারে, তাহলে আমাদের ডাক্তারের কাছে আসলেই আমরা সেই পরীক্ষাটা করে দিই। চট্টগ্রামে একদিনেই নতুন করে আরও 9 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নগরীর 4টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে 150 জনের পরীক্ষা শেষে 9 জনের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। গেল 7 দিনে চট্টগ্রামে 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে আমাদের 20 বেডের আইসোলেশন ওয়ার্ড এবং 5 বেডের আইসিইউ কোভিড রোগীদের সেবার জন্য প্রস্তুত আছে এবং বর্তমানে আমাদের 3 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। ভোলায় 3 দিনে করোনার লক্ষণ নিয়ে আসা 21 রোগীর নমুনা পরীক্ষা করা হলেও কারো শনাক্ত হয়নি করোনা ভাইরাস। তবে প্রতিদিন বাড়ছে রোগীদের চাপ। জেলার 6টি হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে 36টি শয্যা। মানুষ যেন জনসমাগম এড়িয়ে চলে, তারা যেন মাস্ক পরে জনসমাগমে গেলে এবং তারা যেন সাবান দিয়ে ভালো করে হাত ধোয়, হাসি কাশির শিষ্টাচার যেন তারা মেনে চলে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশাল বিভাগেও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, হাসপাতালের রোগীর সংখ্যা আপনি কেমন দেখছেন? চিকিৎসা নিয়ে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত জানান।
বরিশালে প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 134 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 79 জনই ভর্তি হয়েছে বরগুনায়, এবং এরা কিন্তু বরিশাল বিভাগের যে বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। এই মুহূর্তে আমি আছি বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 26 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে মুশকিল যেটা হয়েছে যে যারা আসলে এই ডেঙ্গু আক্রান্ত রোগী আছে তারা কিন্তু কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই মুহূর্তে দেখছেন যে আমরা কিন্তু আপনাদেরকে একটি ডেঙ্গু জোনে নিয়ে যাচ্ছি। আসলে এই খালি চোখে দেখলে আসলে বোঝার উপায় নেই যে এখানে যে ডেঙ্গু রোগীরা আসলে চিকিৎসা নিচ্ছে, কেউ আসলে কোনো ধরনের মশারি না টানিয়েই কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। এর ফলে কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ার যে ভয় সেটি কিন্তু করছে অন্য রোগীরাও। যেহেতু ডেঙ্গু রোগীদের পাশাপাশি এই হাসপাতালটিতে অন্য রোগীদেরকেও আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে, এ কারণে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার ভয় কিন্তু দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলছিলাম রোগীদের সাথে। রোগীরা আসলে নানা ধরনের অজুহাত দিচ্ছে। কারো অজুহাত আসলে যে মশারি দেয়া হয়নি, কেউ আসলে ভুল স্বীকার করছে যে আসলে তাদের মশারি টানানো উচিত ছিল, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তারা কেউ কোনো নিয়ম নীতি মানছে না, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একাধিকবার চেষ্টা করার পরেও কিন্তু আসলে এই নিয়ম নীতি তারা মানাতে পারছেন না বলে কিন্তু তারা জানিয়েছেন, এবং সবাইকে কিন্তু বারবারই তারা সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে 8 জনের মৃত্যু হয়েছে, এবং এই 8 জনের মধ্যে 5 জনই কিন্তু বরগুনায় মৃত্যুবরণ করেছেন। এবং এছাড়া বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 375 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশালের যিনি পরিচালক আছে তার সাথে। তিনি যেটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসলে সবারকেই সচেতন হতে হবে। এ বিষয়ে সচেতনতার যেমন কোনো বিকল্প নেই, পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন বলে জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। কুমিল্লার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ শিশু সন্ত্রাসী রেজাউলের সহযোগী আবু ওবায়দ ওরফে শিমুলকে আটক করা হয়েছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি পিস্তল, 2টি পাইপ গান, 3টি ককটেল, শটগানের 6 রাউন্ড গুলি, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। যৌথ বাহিনীর তথ্য মতে শিমুল পলাতক সন্ত্রাসী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী, যিনি একসময় আওয়ামী লীগের সাবেক এমপি বাহারের হয়ে অস্ত্র আনার দায়িত্বে ছিলেন। বর্তমানে রেজাউল নিজেকে কুমিল্লা মহানগর বিএনপি নেতার লোক পরিচয়ে চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতায় জড়িত। তাকে ধরতে অভিযান চলছে।